আচ্ছা, আজকে হচ্ছে ফিজিক্সের ৫ নাম্বার চ্যাপ্টার শুরু। সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো ফার্স্টে চাপ নিয়ে আ এই ট চ্যাপ্টারটা শুরু এই চাপের টপিকটা দিয়ে। তো এইটা দিয়ে শুরু করতেছি। আর আমার নোটটা সামনে রাখিস, শিটটা সামনে রাখিস, ওখান থেকেই বলবো। কিছু এক্সট্রা বলবো সেগুলা লিখবি। আচ্ছা, ১ম এ হচ্ছে নরমালি চাপ বলতে আমরা কি বুঝি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তার মানে চাপ যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে চাপ ইকুয়ালস টু হচ্ছে একক ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল নিচে চলে আসবে, ক্ষেত্রফল আর প্রযুক্ত বল, তাহলে বল উপরে চলে আসতেছে। তাহলে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল নরমালি। তো চাপকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, প্রেসার, তাহলে এই এফ বাই এ, এ হচ্ছে এরিয়া আর এফ হচ্ছে বল। তো এখন এটা একটা স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে? এখন এই চাপের মধ্যে, এই চাপ রাশিটার মধ্যে এইখানে একটা ভেক্টর রাশি আছে, বল একটা ভেক্টর রাশি, আবার ক্ষেত্রফলও একটা ভেক্টর রাশি। যদি কারো জানা না থাকে যে ক্ষেত্রফল ভেক্টর রাশি, সেটা আমরা মেবি ওই যে তড়িৎচুম্বক ক্রিয়া ওই চ্যাপ্টারটায় বলছিলাম। তারপরে আরেকবার বলতেছি যে এই ক্ষেত্রফল ভেক্টর রাশি হিসেবে যখন চিন্তা করা হয়, ক্ষেত্রফলের দিকটা হয় হচ্ছে তল বরাবর বাইরের দিকে। মানে ব্যাপারটা এরকম, যদি বোর্ডের ক্ষেত্রফলের দিক বের করতে বলে, তাহলে বোর্ডের ক্ষেত্রফলের দিকটা হবে এই বোর্ড থেকে বাইরের দিকে। তার মানে বাইরের দিকে এর ক্ষেত্রফলের দিকটা হবে এরকম। আমি ক্ষেত্রফলটাকে যেদিক থেকে দেখতেছি সেখানে, ওই যেদিক থেকে দেখতেছি সেই দিকে বাইরের দিকে বেড়ে আসবে, ওই ক্ষেত্রফল থেকে বাইরের দিকে এর দিকটা হবে। আচ্ছা, তার মানে এখানে দুইটা ভেক্টর রাশি আছে। এরপরেও ক্ষেত্রফল একটা, এই সরি, চাপ একটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি কিভাবে, তো এটা একটু দেখাচ্ছি। যদি আমরা এটাকে এইভাবে লিখি, এফ ইকুয়ালস টু পি এ, মানে চাপ ইনটু ক্ষেত্রফল, মানে যেহেতু বল ভেক্টর রাশি, তো দেখি এইটাকে এভাবে লিখলে বলকে ভেক্টর রাশি আনা যায় কিনা। চাপকে স্কেলার রাশি ধরে এই একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ দিলে যে রাশিটা পাওয়া যায় সেটা ভেক্টর রাশি হয়। তার মানে বল ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে গুণ দিলে যে রাশিটা আসে সেটা একটা ভেক্টর রাশি হয়। তো এইখানে যেমন আমরা ওই যে ওইভাবে যদি দেখাই, আমরা ভরবেগ পড়ছিলাম, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলতাম, এরকম ছিল, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলতাম। ভরবেগকেও কিন্তু পি দিয়ে দেখানো হয়তো, আবার এইখানে পি আর এই পি কে এক করে ফেলিস না, ওটা ভরবেগ। তো আমরা বলছিলাম ভরবেগের দিক আছে কিসের, সেই দিকটা কি বরাবর ছিল, বেগের দিক বরাবর। তার মানে বেগ ছিল ভেক্টর রাশি, এই ভরবেগটাও ছিল ভেক্টর রাশি। এম কিন্তু ভর কিন্তু স্কেলার রাশি ছিল। এখানেও সেই সেম ব্যাপারটা ঘটছে, চাপটা স্কেলার রাশি, ক্ষেত্রফল ভেক্টর রাশি, বল ওই ক্ষেত্রফল অনুযায়ী ভেক্টর রাশি হয়েছে। ওকে, আচ্ছা, তার মানে চাপটা স্কেলার রাশি, এটা মনে রাখা লাগবে। এবং চাপকে স্কেলার রাশি বললে বল ভেক্টর রাশি আসতেছে এই ওয়েতে, কারণ এরিয়াটাও একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলটাও একটা ভেক্টর রাশি। আচ্ছা, তো এবার আসি চাপের একক কি হবে। চাপের অনেকগুলো একক আছে, তো নরমালি এসআই একক যেটা, বলকে যদি আমরা নিউটন আর ক্ষেত্রফলকে যদি মিটার স্কোয়ার দিয়ে লিখি, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, বা এভাবেও লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে প্যাসকেল বলা যায়, এটাকে আমরা প্যাসকেল বলি। বলের এই চাপের আরো একক আছে, সামনে গিয়ে আমি ওগুলা দেখাচ্ছি আস্তে আস্তে। তো এটা হচ্ছে প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তো এবার হচ্ছে যে এই যে আমাদের কঠিন বা তরল বা গ্যাসীয় এই পদার্থের যে তিনটা অবস্থা, কঠিন অবস্থায় একটা বস্তুর উপরে চাপ দিয়ে তার আয়তনের কোনো চেঞ্জ করা যায় না। তার মানে কঠিন পদার্থের উপরে চাপের আয়তনের কোনো ওই কঠিন পদার্থের আয়তনের উপরে চাপের কোনো প্রভাব নেই। একইভাবে তরলকেও চাপ দিয়ে সংকোচন বা প্রসারণ করা যায় না। আর ইসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে এই ব্যাপারটা খাটে, গ্যাসকে আমরা চাপ দিয়ে সংকুচিত করে ফেলতে পারি, আবার চাপ অপসারণ করে নিলে প্রসারিত হয়। তার মানে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের আয়তনের ক্ষেত্রে চাপের প্রভাবটা আছে। কঠিন পদার্থ আর তরল পদার্থের আয়তনের ক্ষেত্রে চাপের প্রভাবটা নাই, কিন্তু তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপরে চাপের প্রভাবটা আছে, সেটা ভিন্ন ব্যাপার, সেটা আমরা পরে গিয়ে দেখব। আর আয়তনের ক্ষেত্রে, কঠিন আর তরলের আয়তনের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই। আচ্ছা, এখন একটা তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি,
আমরা পানির নিচে গেলে একটা চাপ অনুভব করি, বা ওই এরকম যে কোনো একটা তরল যেহেতু তার ভর আছে, সে একটা ওজন, পৃথিবী তাকে টানতেছে, তার মানে সে একটা ওজন অনুভব করতেছে, এই ওজনের কারণে সে বল দিতে পারতেছে, তার মানে তরল একটা চাপ সৃষ্টি করতে পারতেছে। এই চাপটা যে সৃষ্টি করতেছে, এই চাপের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি তরলের ভিতরে, তো সেটাই এখন দেখব। তো সবাই লিখিস। তো আমরা তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করব, কোনো বিন্দুতে চাপ নির্ণয় করবো। এই জন্য আমরা একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রটা আমরা যে কোনো আকৃতি নিতে পারতাম, যে কোনো আকৃতি নেওয়া যাইতো। তো আমরা ওই একটু সুবিধার জন্য আমি এইরকম শেপের একটা পাত্র নিয়ে নিচ্ছি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। আচ্ছা, এখন আই মিন ঘনক আকৃতির পাত্র নিচ্ছি একটা। ওকে, এবার আসি এইটার, এই পাত্রটার এই উচ্চতা, পুরো পাত্রটার উচ্চতা ধরে নিলাম এইচ। আর এই পাত্রটার যে ভূমি, এই ভূমির ক্ষেত্রফল, বা এই উপরে যেটা বলি এই ভূমির ক্ষেত্রফলটা ধরে নিলাম এ। এ হচ্ছে তার ক্ষেত্রফল, আর এইচ হচ্ছে তার উচ্চতা। এখন আবারও আমি হিসাবের সুবিধার্থে ধরে নিলাম ওই পাত্রের মধ্যে তরল আছে, তরলটা আমি যে কোনো উচ্চতা পর্যন্তই নেওয়া যেত, কিন্তু আবারও সেই হিসাবের সুবিধার্থে আমি চিন্তা করলাম পুরা পাত্রটাই তরলে পূর্ণ, তো এটার ভিতরে তরল আছে, পুরা পাত্রটা জুড়েই তরল আছে, যে কোনো তরল হইতে পারে। আচ্ছা, এখন এই পাত্রের মধ্যে একটা বিন্দু নিলাম, যে কোনো জায়গায় এই বিন্দুটা নেওয়া যাইতো। আবারও হিসাবের সুবিধার্থে আমি একদম পাত্রের যে ভূমি, সেই ভূমির উপরে একটা বিন্দু নিচ্ছি, মানে এই বিন্দুটা ভূমির উপরে, এবং এই বিন্দুটাকে আমি কিউ বিন্দু হিসেবে দেখাচ্ছি। তো এই কিউ বিন্দুতে চাপ কত সেটা আমরা বের করতে যাচ্ছি। তো আমরা অলরেডি পড়ে আসছি, এটুক সবার আঁকা হয়েছে, এমনিতে নোটেও আঁকা আছে। ওকে, এখন এই কিউ বিন্দুতে যদি চাপ নির্ণয় করতে চাই, আমরা এইমাত্র পড়ে আসছি যে চাপ সমান সমান, চাপ পি সমান সমান ছিল বল বাই ক্ষেত্রফল। তো বল বাই ক্ষেত্রফল, তার মানে এই এ ক্ষেত্রফলের উপরে, নিচের ভূমির উপরে যে বল পড়তেছে সেই বল আর এই ক্ষেত্রফলটাকে ভাগ দিলে আমরা ওই বিন্দুতে চাপটা পাবো। তো এখন এই ভূমির উপরে বল অ্যাকচুয়ালি কে দিচ্ছে? এই পাত্রের মধ্যে যেহেতু পানি রাখা আছে, এই পানির ওজনটাই সেখানে বল আকারে যাচ্ছে। তার মানে এই এফ সমান সমান হচ্ছে mg। আমরা f ইকুয়ালস টু যে ma, এখানে a হচ্ছে ত্বরণের ওই g ত্বরণের সমান, f সমান সমান mg। তার মানে পানির ভর যদি m হয়, পুরা পানির ভর যদি m হয়, তার ওজনটাই এখানে বল হিসেবে কাজ করতেছে, তো এখানে mg। ওকে, এটা হচ্ছে তরলের ওজন। তরলের ওজনটাই, সরি, পানি না বলে আমি তরল বলতেছি, আই মিন যে কোনো কিছু হইতে, পানি হইতে পারে, তেল হইতে পারে, যাই হোক, তো তার ওজন ডিভাইডেড বাই a। এবার আসি, ভরকে আমরা আরেকটা ওয়েতে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা ঘনত্ব, ঘনত্ব যেটাকে আমরা রো দিয়ে দেখাই, ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভর হচ্ছে এম আর আয়তন হচ্ছে ভি। ঘনত্বকে আমরা এম বাই ভি আকারে লিখতে পারি। তাহলে এখানে যে এমটা আছে, এই এম এর জায়গায় আমি বসাই দিতে পারি, এই এমটা ছিল তরলের ভর, তো এখানে বসাই দিতে পারি তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। তার মানে এখানে ভি রো বসাই দিতে পারি এম এর জায়গায়, এম এর জায়গায় বসাই দিতে পারি ভি রো, এম এর জায়গায় বসাই দিতে পারি ভি রো। এখান থেকে লিখলাম তরলের ঘনত্ব আর তরলের আয়তন। এইবার পরের লাইনটাকে আমি উপরে নিয়ে আসতেছি। তো এইখানে এই ভি হচ্ছে আয়তন, আয়তন কি ছিল? তরলের আয়তন। ওই যে আমি বললাম হিসাবের সুবিধার্থে আমি পুরা পাত্র জুড়েই তরল নিছি, তার মানে তরলের আয়তনটা হবে পাত্র আয়তনের সমান, কারণ তরল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। সো এখন পাত্রের যে আয়তন, তরলেরও তাই আয়তন হবে। তাহলে পাত্রের আয়তন কেমনে বের করব? যেহেতু এটা একটা ঘনক আকৃতির পাত্র, তার মানে
দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, এটা দিয়ে তার আয়তন বের করতে পারবো। তো এই যে এখানে যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, সাথে শুধু আমার উচ্চতাটা লাগবে। তার মানে এই আয়তনের জায়গায় আমি তরলের আয়তন বের করতে গিয়ে পাত্রের আয়তনটাকে লিখে দিলেই হচ্ছে। তো পাত্রের আয়তনটা হচ্ছে এই ক্ষেত্রফল ইনটু উচ্চতা, আই মিন ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, সাথে উচ্চতা। আর এই রো জি আগের মতোই আছে, রো জি, আর নিচে হচ্ছে এ। তার মানে আমরা ওই ভি এর জায়গায় নিয়ে আসলাম এ আর এইচ। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এখন এখান থেকে এ আর এ ক্ষেত্রফল দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে ফাইনালি আমাদের পি সমান সমান যেটা আসতেছে এইচ রো জি। তার মানে ওই বিন্দুতে যদি আমি চাপ নির্ণয় করতে যাই, আমার যা যা লাগতেছে ওই বিন্দুটা কতখানি তরলের উপরিতল থেকে কতখানি নিচে আছে সেটা লাগতেছে, আর মানে কত গভীরতায় আছে। তার মানে এইচটাকে আমরা গভীরতা বলতে পারি, মানে তরলের উপরের পৃষ্ঠ থেকে ওই বিন্দুটা কত নিচে আছে সেইটা। আর রো হচ্ছে যে তরলটা রাখা আছে তার ঘনত্ব, পানি হইলে পানির ঘনত্ব, তেল হইলে তেলের ঘনত্ব, আর জি হচ্ছে 9.8। তো এইখানে যেহেতু এই রো আর জি, আই মিন ঘনত্ব আর আহ, এই অভিকর্ষ ত্বরণ, এই দুইটাই কনস্ট্যান্ট, তার মানে এই পি সমান সমান আমি লিখতে পারি এইচ ইন্টু ধ্রুবক আর কি, ওই যে দুইটা ধ্রুবক। তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি পি ইজ প্রপোর্শনাল টু এইচ, মানে হচ্ছে চাপ গভীরতার সমানুপাতিক। যত বেশি গভীরে যাওয়া হবে সেইটা চাপ তত বাড়বে, ওই বিন্দুতে তত চাপ বাড়বে। এখন কথা হচ্ছে, তার মানে দেখা যাচ্ছে যে একটা তরলের ভিতরে আমি যদি কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে যাই, সেটা তরলের ভরের উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে উচ্চতার উপরে। ওকে, তরলের কি পরিমাণ তরল আছে ওই পাত্রে এটার উপরে নির্ভর করতেছে না, যা যার উপরে নির্ভর করতেছে সেটা হচ্ছে তরলের ঘনত্ব আর হচ্ছে উচ্চতা। এই দুইটা জিনিস, জি তো এক এক সময় এক এক রকম। তার মানে এই জি এর সাথেই একটা নির্দিষ্ট তরলের জন্য, তার মানে আমরা নির্দিষ্ট তরলের জন্য যদি তরল নির্দিষ্ট হয়, যে যদি আমরা শুধু পানি নিয়ে বিবেচনা করি, তাহলে পানির সবসময় ঘনত্ব সেম থাকবে, তখন ঘনত্ব একই, তখন শুধুমাত্র নির্ভর করবে এইচ এর উপর, আমি কত নিচে গেছি বা কত উপরে উঠছি এইটার উপরে। তো আহ, এই এই ক্ষেত্রে আমাদের যদি কখনো তরলের মধ্যে কোথাও চাপ নির্ণয় করতে বলে, আমরা এই সূত্র দিয়ে চাপটা বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আসি, তার মানে আমরা তরলের উচ্চতা বা গভীরতা দিয়ে আমরা চাপকে প্রকাশ করতে পারতেছি। তো এইটার উপরে বেস করেই টরিসিলি একটা পরীক্ষা করছিল, যেটা আমাদের চ্যাপ্টারের শেষের দিকে আছে, আমরা শেষের দিকে গিয়ে পড়বো। তো এখন একটু বলে নিচ্ছি, ম্যাথ করার সময় আমাদের এই চাপের এককটা বিভিন্ন একক ইউজ করা দরকার হয়। চাপের আমরা অলরেডি একটা একক জানলাম যে প্যাসকেল, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর একটা একক আমরা জানি যে এটিএম, অ্যাটমসফেরিক প্রেশার যেটাকে বলা হয়, বায়ুচাপ, এক এটিএম বলা হয় যেটা। তো আরেকটা হচ্ছে এই যে তরল দিয়ে যদি বলি, আমরা পারদ দিয়ে চাপকে দেখাইতে পারি, পানি দিয়েও দেখানো যায়, তবে পারদ দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে। পারদ দিয়ে যদি দেখাইতে যাই, সে ব্যাপারটা হচ্ছে ওখানে উচ্চতার ব্যাপার থাকবে, তরলের মধ্যে আমরা এই দেখলাম উচ্চতা। তো বায়ুর যে চাপটা, আমাদের বাতাসে যে 1 ATM চাপ আছে, এই 1 ATM চাপটাকে যদি আমরা সম্পর্কতে লিখে যে 1 ATM চাপের সাথে প্যাসকেলের কি সম্পর্ক, বা এভাবে যদি লিখি, তাহলে সম্পর্কটা এরকম দাঁড়াচ্ছে। আমাদের ম্যাথের জন্য এটা দরকার হবে, আমি লিখে দিচ্ছি, আমার নোটেও লেখা আছে। তো নর্মাল যে আমরা 1 ATM বায়ুচাপ বলি, এটাকে যদি আমরা প্যাসকেলে লিখি, তাহলে এটা আসতেছে, বা নিউটন পার মিটার স্কোয়ারে লিখি, তাহলে আসতেছে 101,325, মানে 101,325 প্যাসকেল। এই প্যাসকেল মানেই আবার নিউটন পার মিটার স্কোয়ার, সো এটাকে এভাবে নিউটন পার মিটার স্কোয়ারও বলা যাবে। প্যাসকেলের চেয়ে বড় একক হচ্ছে কিলো প্যাসকেল, মানে এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দিই, তাহলে এটা হয়ে যাবে 101,325, পয়েন্ট আসবে মাঝখানে একটা, কিলো প্যাসকেল। এভাবেও লেখা যাবে, 1 ATM এর সাথে এটা সম্পর্ক। এখন আর ওই যে তরলের যে উচ্চতা দিয়ে, তরলের উচ্চতা দিয়ে যদি বুঝাইতে যাই, ব্যাপারটা এরকম যে আমরা যেমন টরিসেলি যে পরীক্ষাটা করছিল ওটা আমরা সামনে গিয়েই পড়বো। আপাতত এভাবে বুঝাচ্ছি যে আমরা ধরো একটা ইউ আকৃতির কাঁচ নল নিলাম, এটার মধ্যে এখন পানি আছে, পানি এরকম দুই সাইডে লেভেল সমান হয়ে থাকবে।
কারণ এইদিকেও চাপ বেশি, এইদিকেও বায়ু, এইদিকেও বায়ু, এক অবস্থা। এখন আমি যদি এই সাইড দিয়ে মুখ দিয়ে ফু দেই, তাহলে এই তরলটা এরকম উপরে উঠে আসবে। এই সাইড দিয়ে কমে গিয়ে ওই সাইড দিয়ে তরলটা এরকম উপরে উঠে আসবে, তাই তো? এরকম হবে না? ফু দিলে এক সাইডে উপরে যাবে, তার মানে আমি এই সাইড দিয়ে একটা বল দিচ্ছি, ফলে এটা উপরে চলে আসতেছে। তো আই মিন চাপ দিচ্ছে আর কি, বল দেওয়া মানেই একক ক্ষেত্রফলে উপরে একটা চাপ হচ্ছে। তার মানে বাতাস নর্মালি দুই সাইডে সমান চাপ ছিল, এখন আমি এক সাইডে চাপ বাড়াই দিলাম, মানে দুই সাইডে, এক সাইডে আমি এক্সট্রা করে ফু দিছি। আচ্ছা, তো তার মানে বুঝতেই পারতেছি চাপ দিয়ে একটা তরলকে এরকম উপরে ধরে রাখা যাচ্ছে, এই যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠাই ফেলা যাচ্ছে। তো এরকম আমাদের যে বায়ুচাপ, এই বায়ুচাপটা আহ, ইয়া মার্কারি আই মিন পারদের ৭৬ সেন্টিমিটার পর্যন্ত ধরে রাখতে পারে, ৭৬ সেন্টিমিটার পর্যন্ত এরকম উঠায় রাখতে পারে। কিভাবে পারে সেটা আমরা সামনে গিয়ে দেখব, টরিসেলের পরীক্ষার সময় দেখব। তো এই কারণে ওই ৭৬ সেন্টিমিটার পারদ যে চাপ দিচ্ছে, মানে এইচটা হচ্ছে ৭৬ সেন্টিমিটার, আর রো তো পারদের ঘনত্ব, জি হচ্ছে 9.8, সেগুলা হিসাব করে আমরা 1 ATM এর সাথে আসতে পারি। তো সেইটা আই মিন এই মানটা নিয়ে আসতে পারি, আমরা এই মানটা নিয়ে আসতে পারি। সো এইটাকে কি বলা হচ্ছে, এই 1 ATM চাপকেই তার মানে আমরা এভাবে লিখতে পারি যে ৭৬ সেন্টিমিটার পারদের একটা স্তম্ভ যদি নেই, কলাম যদি নেই, সেটা যে পরিমাণ চাপ দেয়, পারদকে এইচজি দিয়ে লেখা হয়, আর পারদ চাপ এই কথাটাকে এরকম পি দিয়ে, প্রেসার। তার মানে ৭৬ সেন্টিমিটার মার্কারি প্রেসার, মানে ৭৬ সেন্টিমিটার উচ্চতার পারদ যে চাপের সৃষ্টি করবে সেটা বায়ুচাপের সমান। এটুক বোঝা গেছে? এই এটুক বুঝছিস কিনা? ওকে, এটাকে আবার যদি মিলিমিটারে লিখতে চাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, 10 দিয়ে গুণ দেওয়া লাগবে, 760 মিলিমিটার মার্কারি প্রেসার। এভাবে এগুলা অঙ্ক করতে গেলে আমাদের দরকার হয়। আবার এই এই যে 1 ATM, এটাকেই চাইলে 1 বার বলা যায়, এটা আর একটা একক আছে 1 বার। যদিও এক্স্যাক্টলি 1 বার হয় না, এক্স্যাক্টলি মানটা যদি লিখতে যাই অ্যাকচুয়ালি এরকম হয় 1.013 বার, এরকম হয় আর কি, এই যে এটার মতো। কিন্তু তবু আমরা নরমালি এই 1ই লিখতে পারবো আর কি, এক্সাক্ট ভ্যালুটা লিখতে গেলে ওটা, তো যেটা প্রায় 1 এর কাছাকাছি। আচ্ছা, এইটুক নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, কেউ গ্রুপে মেসেজ দিচ্ছে তোদের, কেউ নাকি? আচ্ছা ঠিক আছে, প্রীতম কি ওর, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা সমস্যা, বুঝি নাই কি? আচ্ছা আচ্ছা, এটা এবার ঠিক আছে, 1013 বার, 1.1013 বার। আচ্ছা, আলোটাকে একটু সরাই দেওয়া দরকার। আচ্ছা ওয়েট, ওকে। তো এখন পরের টপিকটা আসতেছি, যে আমরা একটা তরলের মধ্যে কোনো বিন্দুতে প্লবতা, মানে হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে কোনো একটা কিছু সবসময় উপরের দিকে একটা বল অনুভব করতে থাকে। তো আমরা এখন তরল নিয়েই দেখব। তো এই প্লবতাটা কোত্থেকে আসে, এই উপরের দিকের বলটা কোথা থেকে উদ্ভব হয় সেটা দেখবো এখন আমরা। তো প্লবতা, তাহলে প্লবতাটা হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে কোনো একটা বস্তু সব সময় উপরের দিকে একটা বল অনুভব করতে থাকে, সেই বলটাকে আমরা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলি। তো সেইটা কিভাবে আসছে, কোত্থেকে ওই বলটা আসলো, সেইটার প্রুফটা দেখবো আমরা। তো
তো এটার জন্য আরেকটা জিনিস আমাদের জেনে নেওয়া লাগবে, সেটা হচ্ছে যে প্যাসকেল, এই যে আমরা যে মাত্র যে চাপটা দেখলাম তরলের ভেতরে কোনো বিন্দুতে যে চাপ, ধর এটা একটা, ওকে, এটা একটা পাত্র যার মধ্যে তরল আছে। তো এখন এইখানে কোনো বিন্দুতে এই যে এইমাত্র যে আমরা চাপ বের করছি ওই চাপটা সব দিকে সমানভাবে, ওই বিন্দুর সব দিকে সমানভাবে, এই এরকম এই বিন্দুতে যে চাপটা কাজ করতেছে এটা সব দিকে সমানভাবে প্রযুক্ত হচ্ছে। কথা কি বোঝা যায়? এই বিন্দুতে যে চাপটা, চাপ মানে ওখানে একটা বল আছে, কারণ চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, ওই বলটা সব দিকে এরকম সমানভাবে আছে। এটা বোঝা গেছে? আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে এখন আমরা এই তরলের মধ্যে একটা বস্তুকে ডুবাচ্ছি ধর, তো এভাবে আঁকি এই পাত্রটারে, এভাবে। এখন এর মধ্যে একটা বস্তুকে আনলাম, এই বস্তুটার উপরের পৃষ্ঠ এই তরলের উপরের তল থেকে H1 গভীরতায় আছে, এইটুক হচ্ছে H1, আর নিচের পৃষ্ঠটা তরলের উপরিতল থেকে H2 গভীরতায় আছে, এইটুক হচ্ছে H2। তাহলে এই বস্তুটার যদি উচ্চতা বের করতে যাই আমার এই H2 থেকে H1 বিয়োগ দেওয়া লাগবে, তার মানে এই বস্তুটার উচ্চতা যেটা, বস্তুটার উচ্চতাটা হবে এইটুকু যেটা, আচ্ছা এটাকে আলাদা আলাদা, বস্তুর যে উচ্চতাটা সেটা এরকম হচ্ছে, H যদি বলি সেটা সেটা হচ্ছে H2 মাইনাস H1। এইটুক সবাই বুঝছিস তো? আচ্ছা, এখানে কঠিন কিছুই বলিনি, আচ্ছা আবার বলতেছি। আমরা একটা তরলের মধ্যে একটা বস্তুকে ডুবাইছি, তো ওই বস্তুটার যে উপরের পৃষ্ঠ, উপরের পৃষ্ঠটা তরলের উপরিতল থেকে H1 গভীরতায় আছে। আচ্ছা, চিত্রটা কি ছোট লাগতেছে? আমি আরো বড় করে আঁকবো না ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর নিচের পৃষ্ঠটা H2 গভীরতায় আছে, মানে উপরের পানির উপরের তল থেকে H2 গভীরতায় আছে। তো এখন বস্তুটার উচ্চতা যদি বের করতে যাই আমার কি করা লাগবে? H2 থেকে H1 বিয়োগ দেওয়া লাগবে, H2 থেকে H1 বিয়োগ দেওয়া লাগবে। ওকে, তো এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এখন আমরা একটু দেখি যে তরলের উপরের পৃষ্ঠে, মানে সরি তরল বলতেছি, এই বস্তুর উপরের পৃষ্ঠে চাপ কত। সেই উপরের পৃষ্ঠে আমরা তরলের ভিতরে কোনো একটা বিন্দুতে চাপ নির্ণয় করতে গেলে আমাদের কি করা লাগে? কত গভীরতায় আছে সেটা দরকার হয়। তার মানে এই বস্তুর উপরের পৃষ্ঠে চাপ কত, উপরের পৃষ্ঠে, বস্তুর উপরের পৃষ্ঠে চাপ, যেটাকে আমি পি অন দিয়ে দেখাচ্ছি, চাপটা কত হবে? চাপ সমান সমান এইমাত্র পরে আসছি এইচ রো জি। তাহলে উপরের পৃষ্ঠটা যেহেতু এইচ অন গভীরতায় আছে তাহলে এইচ এর জায়গায় হয়ে যাবে এইচ অন, আর রো হচ্ছে এই তরলে, যে তরলে ডুবানো আছে সেই তরলের ঘনত্ব, আর সাথে জি। এইটুক নিয়ে আশা করি কোনো কোশ্চেন নাই কারো। আচ্ছা, এখন যদি এই তরল তো ওখানে চাপ দিচ্ছে, চাপ দেওয়া মানে ওখানে একটা বল সৃষ্টি হয়েছে, তো ওই তরলের ওই উপরের পৃষ্ঠে বলটা কত, এবং বল, বল যদি আমি F1 বলি, বল সমান সমান হচ্ছে চাপ সমান সমান পি সমান সমান ছিল এফ বাই এ, তাহলে এফ সমান সমান হবে পি ইন্টু এ, তার মানে P1 ইন্টু এ হচ্ছে এই বস্তুটার ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফল, বস্তুর তলের ক্ষেত্রফল হচ্ছে এ, উপরে নিচে সমান ক্ষেত্রফল, একই ক্ষেত্রফল। ওকে, তাহলে বলটা হবে F1 P1 ইন্টু এ, তার মানে এখানে যদি এটা বসাই দিই তাহলে এরকম আসতেছে, আমি F1 সমান সমান পাচ্ছি, P1 এর মানটা যদি বসাই দিই H1 রো জি এ। এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? এখানে কিছুই করি নাই, এই F1 সমান সমান আসলে P1 এ, এই P1 এর মানটা এখানে বসাই দিছি H1 রো জি, বুঝছিস কিনা? আচ্ছা, এখন এইমাত্র বলছিলাম যে
ওই কোন বিন্দুতে যে চাপ বা বল সেটা সব দিকে সমানভাবে ক্রিয়া করে, তার মানে এরকম একটা অবস্থা। এইখানে যে বলটা আছে, আমি অন্য কালার ইউজ করতেছি, এইখানে যে বিন্দুটা আছে মানে তরলের উপরের পৃষ্ঠে যত বিন্দু আছে সবার উপরে এরকম একটা বল আছে যেটা এভাবে এভাবে সব দিকে সমানভাবে ক্রিয়া করতেছে। তার মধ্যে এই নিচের পর্ষণগুলা এই ইয়াটার উপরে মানে পৃষ্ঠটার উপরে ক্রিয়া করতেছে। তার মানে এখানে নিচের দিকে একটা বল আছে, সেটা এই নিচের দিকের অংশ, এই যে সব দিকে যেহেতু সমানভাবে ক্রিয়া করতেছে, এই নিচের অংশগুলা এই বস্তুটাকে নিচের দিকে ডুবাই দেওয়ার চেষ্টা করতেছে। এই নিচের অংশগুলা, এই যে এই বিন্দুতে যে বলগুলা ছিল তার নিচের পর্ষণগুলা এই বস্তুটাকে নিচের দিকে ডুবাই দেওয়ার চেষ্টা করতেছে। এবার এই বিন্দুতে দেখি। হ্যাঁ, বল বল। না না, তরল 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 তরলের ঘনত্ব। না না, আমরা আসতেছি সামনে, দেখি ভূমিকা রাখবে কিনা। ওকে, কারণ আমাদের এই যে এইচ রো জি, ওখানে সূত্র ছিল তরলের ঘনত্ব। সো এখন পর্যন্ত আমরা বস্তুর ঘনত্ব নিয়ে কোনো কথাই বলি নাই, দেখি কি অবস্থা। এবার আসি, এটা গেল উপরের পৃষ্ঠে, এবার নিচের পৃষ্ঠে গিয়ে দেখি। তো নিচের পৃষ্ঠের ক্ষেত্রে এখানে জাস্ট আমি লিখতেছি নিচের পৃষ্ঠে চাপ। তো নিচের পৃষ্ঠের চাপটা কত হবে একটু বলি, এইটাকে আমি P2 দিয়ে লিখতেছি। ওই নিচের পৃষ্ঠটা ছিল হচ্ছে H2 গভীরতায়, তার মানে এখানে যত বিন্দু আছে সবার মধ্যে চাপ বের করতে হলে সেই আমাদের একই সূত্র, H2 রো জি। এই রো কিন্তু তরলের ঘনত্ব, কারণ আমাদের সূত্রের মধ্যে তরলের ঘনত্বই ছিল, আর আমরা এখন তরলের মধ্যেই নির্ণয় করতেছি চাপ। আর বলটা হয়ে যাবে F2, সেটা হয়ে যাবে P2A। তো এখানে F2 H2 রো জি এ সবসময় সেম, কারণ উপরের আর নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল একই। বস্তুটা আমি ওভাবেই নিছি। তার মানে এখানে এই এই নিচের পৃষ্ঠে যত বিন্দু আছে সব বিন্দুতে এইখানে বল ক্রিয়া করতেছে, সেটা উপরের দিকে আছে আবার নিচের দিকেও আছে। তো উপরের দিকের পোরশনগুলা ওই পৃষ্ঠের উপরে সরাসরি কাজ করতেছে, উপরের দিকের পোরশনগুলা ওই পৃষ্ঠের উপর কাজ করতেছে। তার মানে এই বস্তুটার উপর এখন দুইটা বল, একটা তাকে ডুবাই দিতে যাচ্ছে আর একটা তাকে উপরে উঠাই দিতে যাচ্ছে। তার মানে আমরা ওই যে অসাম্য বল পড়ছিলাম, যে বস্তুর মধ্যে একটা দুইটা বল ক্রিয়া করছে। এখন দেখি যে কোন বলটা বেশি। তো বল নির্ভর করতেছে, এই যে আমরা দুইটা বল পাইলাম, একটা হচ্ছে F1 আর একটা F2। F1টা এটা ছিল H1 রো জি এ। তরাই বল, এই যে এটা একটা বল, এটা একটা বল, দুইটার মধ্যেই রো জি এ কমন, তাইলে এই দুইটা খালি ভিন্ন, H1 আর H2। তার মানে কোন বলের মান বড় হবে, যেই বলের জন্য H এর মান বেশি সেই বলের মান বেশি হবে। H1 বড় ছিল না H2 বড় ছিল? H2 বড় ছিল, তার মানে এই F2 বলটা বড়, এটা বোঝা যায়। তাহলে এই পুরা বস্তুটার উপরে দুইটা বল, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, তাহলে সেই ক্ষেত্রে নিচের বলটা হচ্ছে বড়। তাহলে বস্তুটার উপরে মোট বল কত? তাহলে আমরা যেটাকে নিট বল বা কার্যকরী বল এটা যাই বলি না কেন, সামেশন অফ এফ যেটাকে বলি, তো মোট বলটা যেটা আসতেছে সেটা হচ্ছে, যদি এটাকে এই সামেশন অফ এফ দিয়ে দেখাই, সেটা F2 বড় F1 ছোট, F2 বড় F1 ছোট। তাহলে কত আসতেছে, সেটা হচ্ছে H2, সবগুলোর মধ্যে আচ্ছা লিখি, H2 রো জি এ মাইনাস H1 রো জি এ। তো এইখান থেকে যদি আমরা রো জি এটা কমন নিই, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে H2 মাইনাস H1 ইন্টু রো জি এ। আচ্ছা, এখানে H2 আর H1 কে কি বলছিলাম, এই যে এইটুক জায়গা, H2 আর H1 হচ্ছে এই বস্তুটার উচ্চতা। তাহলে H2 মাইনাস H1 টা ছিল বস্তুর উচ্চতা, মানে H যেটা H রো জি এ এরকম ছিল বস্তুর উচ্চতা, আর রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে 9.8, আর এ হচ্ছে ওই বস্তুর ভূমির ক্ষেত্রফল বা ওই বস্তুর উভয় পৃষ্ঠের ক্ষেত্রফল যেটা। তাহলে এইচ আর এ এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ক্ষেত্রফল।
উচ্চতা আর ক্ষেত্রফল নিয়ে হয় আয়তন। তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি, এই জিনিসটাকে, এই সামেশন অফ এফ, যেটা উপরের দিকে বলটা যে আছে, সেটা হচ্ছে ভি এইচ আর এ, ক্ষেত্রফল আর উচ্চতা মিলে আয়তন, আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। তো এই আয়তনটা কিসের আয়তন? বস্তুর আয়তন। এই ঘনত্বটা কিসের ঘনত্ব? তরলের ঘনত্ব। আর জিটা হচ্ছে 9.8। তাইলে আমার এখানে যে ভি আর রোটা আসছে, রো হচ্ছে তরলের ঘনত্ব, আর একটা বস্তুকে যখন পানিতে ডুবাইছি তখন সে তার সমান আয়তন, সে যে জায়গাটুকু নিছে ওই জায়গাটুকু থেকে পানি সরে গেছে কি পরিমাণ? ওর আয়তনের সমান পরিমাণ। তার মানে এই ভিটাকে আমি বলতে পারি তার আয়তনের সমান আয়তনের পানি। তার মানে যেটা এখানে বা তরল, মানে যে এখানে যেটাকে বস্তুর আয়তন বলতেছিলাম, এখন আমি ওটাকে বলে দিতে পারি ওটা হচ্ছে বস্তুর সম আয়তন তরল। তার মানে এই আয়তন হচ্ছে বস্তুর সম আয়তন তরল। আর সাথে আছে আবার তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে এইটাকে আবার আমরা কিভাবে বলতে পারি? আয়তন, তরলের আয়তন আর তরলের ঘনত্ব, যেটাকে আমরা আবার এম বলছিলাম। এই যে এম সমান সমান ছিল ভি রো, একটু আগে দেখে আসছিলাম। তার মানে এইটুককে আবার তাইলে বলতে পারি এই আয়তন আর ঘনত্ব, এইটুককে বলতে পারি ওজন, সরি ওজন না, ভর। কিসের ভর? ওই তরলের ভর, তরলের ভর। সেই তরলটা কোনটুক তরল? বস্তুর সমায়তন তরল। তো আরো ভালো করে লিখলে সেটা হচ্ছে বস্তুর সমায়তন, মানে বস্তুর আয়তনের সমান আর কি, বস্তুর সম আয়তন তরলের ভর ইন্টু জি। তার মানে ভরের সাথে যদি জি গুণ দেই তাহলে আসে ওজন। তাহলে আমি ঊর্ধ্বমুখী বলটা একটা ওজনের সমান। কিসের ওজন? সেই বস্তুর সম আয়তন তরলের ওজনের সমান, বস্তুর সম আয়তন তরলের ওজন। তার মানে পানিতে কোনো একটা বস্তু ডুবাইলে সেটা সব সময় তার উপরে দুইটা বল ক্রিয়া করবে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, কিন্তু নিচের বলটা সবসময় বেশি থাকবে। নিচের বলটা সবসময় বেশি থাকার কারণে কাটাকাটি করে নিচের দিকের বলটাই বেশি থাকবে, সো সবসময় সে উপরের দিকেই ধাক্কা খাবে একটা। আই মিন নিচের দিক থেকে যে বলটা উপরের দিকে ক্রিয়া করতেছিল সেই বলটার মান বেশি থাকবে, আর উপরের পৃষ্ঠে যে বলটা কাজ করতেছিল সেই বলটার মান কম থাকবে। তো পুরা বস্তুটা আলটিমেটলি উপরের, এটা বস্তুর সম আয়তন তরলের ভর ইন্টু জি। তাইলে ওই ভর আর মানে এম ইন্টু জি হইলে ওজন হয়ে যায় এম জি, ওজন যেটা। তো এই যে উপরের দিকে বলটা ক্রিয়া করতেছে একটা বস্তুর, সেটা ওকে আচ্ছা, এই তো শেষ করে দিচ্ছি। তো তার মানে উপরের দিকে যে বলটা ক্রিয়াশীল ছিল সেই বলটাকেই আমরা বলতেছি প্লবতা। তাইলে প্লবতা হচ্ছে এই ঊর্ধ্বমুখী বলটা যেটা কাটাকাটি করে থেকে গেছিল, সেই বলটার মান আমরা কিভাবে বের করতে পারি? বস্তু যেটুকু তরল সরাইছে, বস্তু যেটুকু তরল সরাইছে তার ওজনটা নির্ণয় করলেই আমরা প্লবতার মানটা পেয়ে যাব। এইটা সবাই বুঝছিস কিনা? বস্তু যেটুকু তরল সরাইছে তার ওজনটা নির্ণয় করলেই সে উপরের দিকে কত বল অনুভব করতেছে সেটা আমরা পেয়ে যাব। সবাই এটুকু বুঝছিস? আচ্ছা, যদি বুঝিস তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? ফিজিক্স আজকে এই পর্যন্তই থাকলো। আর ওই কেমিস্ট্রি ওই চ্যাপ্টারের অল্প একটু বাদ আছে, তারপরে আমরা রিভিশন শুরু করব ওই কেমিস্ট্রি। তোদের পিছনের যেসব চ্যাপ্টার সমস্যা আছে ওগুলার